মানব টিভির আইন বিষয়ক অনুষ্ঠানে আমি সাঈদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট আইনজীবী সলিসিটর মাহবুবুর রহমান। মাহবুব ভাই, এই দেশে যারা টেকনিক্যাল নলেজ আছে তারা সহজেই কাজ পায়, কিন্তু এক্ষেত্রে আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক পিছনে। সাম্প্রতিক সময়ে সরকার কিছু সুযোগ সুবিধা দিয়েছে, এই সম্পর্কে যদি কিছু বলেন। যে মূলত আপনি জানেন যে আইটি এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটা আসলে এখন সবচেয়ে মানে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সেক্টর, এবং এই সেক্টর দুটোতে ইন্টারন্যাশনালি যে রিক্রুটমেন্ট করা হয় সেই রিক্রুটমেন্টটা কমিয়ে ইউকেতে যারা অলরেডি আছেন, ইউকে রেজিডেন্ট, এবং যারা ব্রিটিশ সিটিজেন, যারা সেটেল পারসন, ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে অথবা ইউজ সেটেলমেন্ট স্কিমের অধীনে আছে, এক কথা ইউকে টেরিটরির মধ্যে যারা অধিবাসী আছেন তাদের জন্য ইউকে গভর্নমেন্ট এই একটা স্কিম চালু করেছেন। এই স্কিমটা এরকমের যে আপনি আইটি এবং ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়াশোনা করতে পারেন, যারা পড়াশোনার সুযোগ যাদের রয়েছে, লং অনার্স মাস্টার্স করতে পারেন, কিন্তু শর্ট টার্ম আপনার মানে এই সেক্টরে ওয়ার্কার তৈরি করার জন্য তারা একটা স্কিম ঘোষণা করেছে, এবং এই স্কিমে তারা মেনলি যে কাজটা করবে সেটা ট্রেনিং প্রোভাইড করবে। সো ট্রেনিংটা যেটা এর আগে আপনি আলোচনায় এক সময় বলেছিলেন যে বাংলাদেশি যারা আমাদের ইউকেতে যারা আছেন তারা অনেকেই দেখা যায় জব খুঁজতে গেলে প্রাথমিকভাবে আমরা টেস্কো, সেন্সবেরি, রেস্টুরেন্ট অথবা লোকাল শপস সেগুলোতে আমরা কাজ এইসবের করি, ভিতরেই সীমাবদ্ধ থাকেন এবং সেখানে আমাদের স্যালারি স্ট্রাকচার কিন্তু একটা খুবই সীমিত বা সীমাবদ্ধ আকারে থাকে। কিন্তু কেউ যদি আইটি এক্সপার্ট হয়ে উঠতে পারে, যদি কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো করতে পারে, তাদের কিন্তু স্যালারির ব্যারিয়ার মানে খুবই বলতে পারেন হাই, এবং তারা ভালো স্যালারিতে চাকরি করার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে সম্প্রতি যে উদ্যোগটা ইউকে গভর্নমেন্ট নিয়েছে সেটা হলো এরকমের যে ইন্টারন্যাশনালি যে আমরা ইঞ্জিনিয়ার এবং আইটি এক্সপার্ট হায়ার করি, স্পেশালি আপনি দেখবেন চায়না, ইন্ডিয়া থেকে প্রচুর এই দুই সেক্টরে হায়ার হয়ে থাকে, এবং যে এমপ্লয়িগুলো বিদেশ থেকে আসে তাদের একটা স্ট্যান্ডার্ড স্যালারি থাকে, এবং সেটা দেখবেন যে স্যালারি স্ট্রাকচার কিন্তু এগুলো 30,000 বা 40,000 না, এগুলো অনেক বেশি হয়, অনেক বেশি। তো এখানে গভর্নমেন্ট যেটা এখন করছেন সেটা হলো এইখানে যারা আছে তাদেরকে ট্রেনিং দিবে। তো এখানে বাংলাদেশি যারা কমিউনিটির আমাদের যারা আছে, আমাদের অধিবাসী বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষ ইউকেতে যারা আছে, তাদের এই স্কিমটায় অংশগ্রহণের সুযোগ আছে। এই ক্ষেত্রে যারা স্টুডেন্ট, যাদের 20 ঘন্টা বা একটা নির্দিষ্ট সময় কাজ করার অধিকার আছে, জি, কিংবা যারা অ্যাসাইলাম শিকার, এদের ক্ষেত্রেও কি এই আইন প্রযোজ্য, এই সুবিধাটা? মূলত আপনি যারা স্টুডেন্ট বা অ্যাসাইলাম সিকার তাদের জন্য স্কিমে ফান্ডিংয়ের ব্যবস্থাটা নেই, কিন্তু যারা এখানে লোকাল স্টুডেন্ট, স্থায়ী অধিবাসী, তারা এই স্কিমে আসতে পারবে। সো এই স্কিমটা হলো এরকমের যে যেহেতু তারা এখানে ফান্ডিং করবে এবং ট্রেনিং দিবে, সেজন্য কি করছে, ওয়ার্ক অ্যান্ড পেনশন মানে হচ্ছে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছে, যারা বেনিফিটে আছে, তাদের জন্য এই অপশনটা কিন্তু খোলা। তার মানে ওয়ার্ক অ্যান্ড পেনশনের মাধ্যমে আপনার ওয়ার্ক ইংল্যান্ড এবং ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি কাউন্সিল এই তিনটি প্রতিষ্ঠানকে নিয়ে বা তিনটি বিভাগকে নিয়ে একটা স্কিম তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে এই স্কিমটায় তারা একই সাথে তারা কী করবে যে ফিল্ড লেভেলে কোন ধরনের ওয়ার্কার আইটি সেক্টরে দরকার, ইঞ্জিনিয়ারিং সেক্টরে দরকার, সেটার জন্য প্রাথমিক নলেজ কি দরকার সেটা সম্পর্কে তারা ট্রেনিং দিবে, এবং ট্রেনিংটা কিন্তু তারা দিবে হচ্ছে ফ্রি, তাদের জন্য পয়সা দিতে হবে না। এবং এই ট্রেনিংটা পাওয়ার পরে আপনি কিন্তু খুব শর্ট টাইম ট্রেনিংয়ের পরেই আপনি ওয়ার্কে যেতে পারছেন। এবং এই স্কিমটার জন্য যারা করতে চায় তারা ইউনিভার্সাল ক্রেডিটে যোগাযোগ করতে পারে, মানে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছে তারা সেখানে নোট লেখলেই হবে যে আমি এই কাজটা করতে চাই বা এই ট্রেনিংটা পেতে চাই, অথবা আপনার ওয়ার্কিং ল্যান্ড এদের সাথে যোগাযোগ করার সুযোগ থাকবে। তো স্পেশালি যারা ইউনিভার্সাল ক্রেডিটের আছেন, মানে বেনিফিটে আছেন, তারা কিন্তু এমনি সাধারণত রেস্টুরেন্টে বা অন্য কোথাও কাজ করেন 20 ঘন্টা হোক, 30 ঘন্টা হোক, কিন্তু এই কাজটা করার পাশাপাশি তিনি ট্রেনিংটা নিয়ে ঠিক তিন ডাবল স্যালারিতে কিন্তু কাজটা শুরু করতে পারবে। তো এই উদ্যোগটা গভর্নমেন্ট নিয়েছে এই জন্য যাতে ইন্টারন্যাশনালি রিক্রুটমেন্ট করতে না হয়, নিজেদের লোকাল পিপলকে তারা ট্রেন্ড করে এই সেক্টরে লং টার্মের জন্য আপনার কোয়ালিফাইড করে গড়ে তুলতে পারে। তো সেই সুযোগটা নেওয়ার কিন্তু আমাদের যথেষ্ট সুযোগ আছে, এবং যারা বাংলাদেশিরা আছেন এখানে আমার মনে হয়
উচিত হবে চেষ্টা করার। কারণ হচ্ছে আপনার যেহেতু ইউকেতে আমরা আসলে ইউকেতে এটাই আমাদের লাইফ, এটাই আমাদের দেশ এখন। কিন্তু আমরা যদি সেটাকে বিশ্বাস করতে পারি, এবং তখন হয়তো দেখা যাবে আমাদের লাইফস্টাইল, আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু অপেক্ষাকৃত ভালো জীবন পাবে, এবং ভালো তাদেরও ফিউচার গোল নির্ধারণ করা সহজ হবে তাদের জন্য, তাদের জীবনমান উন্নত করা সহজ হবে। এবং তারা একটা লাইফ গোল তৈরি করতে পারবে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আশ্রয় নিতে চান তারা ব্রিটেনের মতো দেশকে প্রায়োরিটি দেন। ন্যাচারালি এখানকার সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা এটা হয়তো বিবেচনায় থাকে। যারা অ্যাসাইলাম সিকার, যারা এখানে আশ্রয় লাভ করেন, তাদের কি কি সুবিধা এখানে আছে? যে মূলত এখানে দুইটি বিষয় আমাদের একটু বিবেচনা করা দরকার। একটা হচ্ছে অ্যাসাইলাম সিকার, যারা অ্যাসাইলাম আবেদন করেছেন। আরেকটা হচ্ছে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার পরে যাদের গ্রান্ট হয়েছে, তেমন হচ্ছে তারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছে। সো আপনি যখন অ্যাসাইলাম আবেদন করবেন, তখন আপনি ইউকেতে আশ্রয় প্রার্থী হিসেবে আপনার কিছু সুবিধা থাকে। কি সুবিধা? যে একজন মানুষ যখন অ্যাসাইলাম সিক করে, তার মানে হচ্ছে কি তার নিজের দেশে লাইফ রিস্ক থাকেন, তখন তিনি অ্যাসাইলাম করার পরে ভালনারেবল একটা পরিস্থিতির মধ্যে থাকে। এজন্য অনেকে দেখা যায় যে যদি সে ভিজিট ভিসায় আসে অথবা ইলিগালি এন্ট্রি করে, তখন তার ওয়ার্ক রাইট থাকে না, অথবা যদি তার ওভারস্টেয়ার হয় তখন ওয়ার্ক রাইট থাকে না। তখন তিনি হোম অফিস থেকে সুযোগ সুবিধা নিতে পারেন, যেমন তিনি অ্যাকোমোডেশন পেতে পারেন, ফ্রি অ্যাকোমোডেশন হোম অফিসের। তিনি মান্থলি একটা সার্টেন অ্যামাউন্ট পেতে পারেন, যারা 39 to 42 পাউন্ড উইকলি পাবেন, এবং সেটা খাবারের জন্য। তো এইটা কিন্তু পাবে তারা যাদের কাজ নেই অথবা ইনকাম নেই। কিন্তু যারা স্টুডেন্ট ভিসা এসছেন অথবা ওয়ার্ক পারমিটে এসছেন বা আপনার ভিসা আছে, এই সময় অ্যাসাইলাম করেন, তখন তার ওয়ার্ক রাইট কন্টিনিউ থাকে, তিনি তখন ওয়ার্ক করতে পারেন, এবং তার যদি সাফিসিয়েন্ট ইনকাম থাকে তখন আর তিনি এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে না, এবং নেওয়ার উচিত নয়, দরকার না। ঠিক একইভাবে যখন অ্যাসাইলামটা গ্রান্ট হয়ে যায়, তখন তিনি কিন্তু ইউকেতে একজন ব্রিটিশ সিটিজেনদের যে রাইট থাকে তার প্রায় সবগুলো তারা পায়। যেমন ধরেন আজকে গত সপ্তাহে আমার এক ক্লায়েন্টের অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে। তো গ্রান্ট হওয়ার পরে তিনি যেদিন বিআরপি কার্ডটা পাবেন, তখন থেকে তিনি কিন্তু এদেশে ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন। তিনি এই ওয়ার্কের ক্ষেত্রে তার কোনো ধরনের লিমিটেশন নাই, কোনো আওয়ার কোনো লিমিটেশন নাই। জাস্ট অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন যেভাবে কাজ করার রাইট থাকে, সব ধরনের কাজ সে করতে পারবে। সেকেন্ডলি তিনি বিজনেস করতে পারবেন, সব ধরনের বিজনেস করতে পারবেন, সেলফ এমপ্লয়েড, কোম্পানি ফরমেশন, আদার বিজনেস, সব ধরনের বিজনেস ব্রিটিশ সিটিজেনরা যেভাবে করতে পারেন তিনিও করতে পারবেন। তিনি স্পাউস নিয়ে আসতে পারবেন, সেটা খুব দুই রকমের। একটা হচ্ছে যখন যদি তার স্পাউস প্রি ফ্লাইট থাকে, মানে হচ্ছে তিনি এদেশে আসার আগেই যদি ম্যারিড হয় বা অ্যাসাইলাম করার আগেই যদি ম্যারিড হয়, তখন তিনি সহজেই তার ওয়াইফকে বা সন্তানকে 18 বছরের নিচে যদি বয়স হয় তাদেরকে নিয়ে আসতে পারবেন, ইজি একদম, এবং হোম অফিসের কোনো ফি লাগে না, একটা ফ্রি অ্যাপ্লিকেশন। কিন্তু যদি তিনি অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে বিয়ে করেন, তখন তিনি ব্রিটিশ সিটিজেনরা যেভাবে স্পাউস নিয়ে আসে 18,000 29,000 স্যালারি দেখিয়ে, ঠিক সেইভাবেই তিনি স্পাউস নিয়ে আসতে পারবেন। এটা দেশের বাইরে থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, অথবা এখানেও তিনি বিয়ে করলে স্পাউস হিসেবে তিনি ভিসা সুইচ করতে পারবেন। ঠিক অন্যান্য ক্ষেত্রে যদি বেনিফিটের কথা বলা হয়, তিনি ইউনিভার্সাল ক্রেডিট নিতে পারবেন, তিনি জব সিকার্স অ্যালাউন্স নিতে পারবেন, যদি চাইল্ড থাকে তার তিনি চাইল্ড বেনিফিট পেতে পারবেন, তিনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, তিনি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট পাবেন। তার মানে হচ্ছে কি ব্রিটিশ সিটিজেনদের যতগুলো রাইট আছে সবগুলোই তিনি একজন রিফিউজি পেতে পারে। তবে ব্রিটিশ সিটিজেনদের সাথে একজন রিফিউজির একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে এরকমের যে আপনি যখন ব্রিটিশ সিটিজেন, তখন আপনার ওন কান্ট্রি হচ্ছে এটি, সেটা আপনি এখানে বর্ন হতে পারে, আপনি পরে সিটিজেনশিপ পেতে পারেন, কিন্তু আপনার নিজের দেশ। কিন্তু একজন রিফিউজির নিজের দেশ কিন্তু এখানে এখনো নয়। তবে তিনি এটাকে নিজের দেশ হিসেবে একটা সময় গিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন। সেটা কখন? সেটার জন্য তাকে একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করতে হয়। যেমন ধরেন 5 বছর তিনি যখন রিফিউজি স্ট্যাটাসে থাকবেন, থাকার পরে তিনি ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। 5 বছর পরে তিনি যখন ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবেন, আইএলআর পাবেন, তারপর 12 মাস মানে 12 মান্থ ওয়েট করতে হবে।
তারপর তিনি ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার মানে 6 বছর গ্রান্ট হওয়ার পরে 6 বছর বা 6.5 বছর টাইম চলে যায়। এরপর যখন তার ন্যাশনালিটি হবে তখন তিনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন, এবং তখন তিনি কিন্তু ব্রিটিশ সিটিজেন হিসেবে অন্য মানে ব্রিটিশদের মধ্যে রাইট পরিপূর্ণ থাকবে। ব্রিটিশ তো সিটিজেন এর মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তার ট্রাভেলের ক্ষেত্রে। এই যে 5 ইয়ার্স তখন যখন ইনি থাকবেন। রিফিউজি ইউকেতে থাকছেন, তখন তিনি নিজের দেশের পাসপোর্ট ব্যবহার করতে পারেন না নিয়ম অনুযায়ী, এবং তখন তাকে একটা রিফিউজি কনভেনশন অনুযায়ী একটা রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। আচ্ছা। সেই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে তিনি নিজের দেশে যেতে পারবেন না, মানে যে দেশ থেকে তিনি এসেছেন। তার মানে বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশে তিনি যেতে পারবেন না, কিন্তু পৃথিবীর অন্য সব দেশে যেতে পারবে। তবে এর মধ্যে হয়তো দু একটা দেশের সাথে ইউকে গভর্নমেন্টের চুক্তি নেই, যেমন সম্ভবত দুবাই মানে ইউএই, তাদের সম্ভবত চুক্তি নেই, যে কারণে অনেকে ট্রাভেল করতে দেয় না আপনার ট্রাভেল ডকুমেন্ট দিয়ে। কিন্তু এছাড়া সব দেশেই মোটামুটি ট্রাভেল করা যায়, এবং ইউরোপের কিছু দেশ আছে যেখানে ভিসা ছাড়াই তারা যেতে পারে। তো এটা বলতে পারেন যে রিফিউজিদের জন্য ইউকে, যেটা আপনি বলছিলেন যে মানুষ কেন পছন্দ করে, তো এটা পছন্দ করে অনেকগুলো কারণ। একটা কারণ হলো যে এখানে রিফিউজিদের জন্য অনেক অপরচুনিটি আছে। এক কথা হচ্ছে এটা আপনি নিজের কান্ট্রি হিসেবে ভাবার বা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়, যেটা অনেক দেশে একটু কঠিন হয়, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেহেতু, আর যারা এশিয়ান অথবা যারা কমনওয়েলথ কান্ট্রির, তাদের তো ইংলিশ কম বেশি জানা থাকে, তো অটোমেটিক্যালি তারা কুইকলি ইন্টিগ্রেট করতে পারে ইউকেতে। এটা একটা বড় কারণ। অর্থনৈতিক কারণও হয়তো আছে, কিন্তু মেইন কারণটা এইটা। আর একটা বড় সমস্যা হয়, ইউকেতে এন্ট্রি করা কিন্তু একটু কঠিন। ইউরোপের কিছু দেশ আছে যারা আপনি এশিয়া থেকে কুইকলি আসতে পারেন, সহজে আসতে পারেন, কিন্তু ইউকেতে আসা একটু কঠিন। যারা আসতে পারে এবং যারা জেনুইন অ্যাসাইলাম শিকার, তাদের কিন্তু ইউকেতে অ্যাসাইলাম হয়, এবং তারা কিন্তু ইউকেকে নিজের কান্ট্রি হিসেবে ইন্টিগ্রেট করতে আচ্ছা, পারে আপনার সময় পরে। এক্ষেত্রে আগে যেটা 2.5 বছরের একটা ছিল অস্থায়ী অ্যাসাইলাম বা টার্ম, আপনি হয়তো ভালো বলবেন, আর একটা ছিল 5 বছরের। এখন ফাইনালি কোনটা আছে? এবং এটা মূলত 2022 সালের 28 জুনের একটা টাইমলাইন ছিল, এবং এরপরে যারা অ্যাসাইলাম করেছিল তাদের জন্য একটা নতুন আইন এসেছিল যে যারা অ্যাসাইলাম পাবে তাদেরকে একটা দেওয়া হবে 5 বছরের ট্রেডিশনাল রুটে, আর একটা 2.5 বছরের। 2.5 বছর যারা পাবে তারা 10 বছর রুটে, মানে আড়াই আড়াই করে তারা এটা মানে সেটেলমেন্ট পাবে। নবায়ন করবে সেটেলমেন্ট 2.5 বছর পাবে পর পর। 2.5 বছর পর পর নবায়ন করার পরে 10 বছর পরে সেটেলমেন্ট পাবে। কিন্তু ওইটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, স্পেশালি আমি হোম অফিসে এটা নিয়ে চ্যালেঞ্জ করি, এবং শেষ পর্যন্ত এই আইনটা কিন্তু উঠে যায়। এবং তখন আমার এক ক্লায়েন্ট, তাকে 2.5 বছরের অ্যাসাইলাম দেওয়া হয়েছিল, তো পরবর্তীতে হোম অফিস তাকে 5 বছরের অন্য ট্রেডিশনাল সবার মতোই ভিসা দেয়, এবং তিনি 5 বছর পরে সেটেলমেন্ট পাবে। এবং এই আইনটি এখন কিন্তু বলবৎ নেই, এটা হোম অফিস তখন পার্লামেন্টে ঘোষণা দিয়ে এটা প্রত্যাহার করে নেয়। তার মানে হচ্ছে এখন সবার জন্যই ট্র্যাডিশনাল 5 ইয়ার্স অ্যাসাইলাম বা রিফিউজি স্ট্যাটাস সিস্টেম বলবৎ আছে। আরেকটা বিষয়, যারা ধরেন এখন এই দেশে পরিচর্যা কর্মী যারা আছে, এদের ক্ষেত্রে আগে মনে হয় আইনটা আর বলবৎ নাই। কারণ প্রায়ই দেখা যায় হসপিটালে বা হোম কেয়ারে মানুষের অভাব, মানুষ আনার সংকট, এবং ওই ওই এই ক্ষেত্রে এরা নানা লয়ার সলিসিটারের কাছে দৌড়াদৌড়ি করতে দেখি আজকাল। এই আইনটা কোন অবস্থায় আছে, কি আছে? কেয়ার সেক্টরে, জি, যারা পরিচর্যা কর্মী, যাদের কেয়ার সেক্টর আর কি, হ্যাঁ। কেয়ার সেক্টরে। তো মূলত ইউকেতে কোভিড পরবর্তী সময়ে এই কেয়ার সেক্টরে ব্যাপক সংকট দেখা দেয়। তখন ইউকে গভর্নমেন্ট এই কেয়ার সেক্টরে সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের শুরু করে, এবং এই 21 সাল 22 সালে এসে বেশ মানে হাজার হাজার আপনার কেয়ার মানুষ এসেছে। কেয়ার কর্মী ইউকেতে আসেন স্কিলড ওয়ার্কার বা কেয়ার ওয়ার্কার হিসেবে। এবং তখন যে সমস্যাটা হয়েছে, দেখা যাচ্ছে যে 1 লাখ কেয়ার ওয়ার্কার এসছে, তাদের সাথে ডিপেন্ডেন্ট আসছে 1,73,000, তেমন হচ্ছে কি প্রায় ডাবল। এই ডিপেন্ডেন্ট বেশি আসায়, এবং এটার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধাও ছিল, যেমন ধরেন এটার জন্য কোনো আইসিএস ফি লাগতো না, এটা অ্যাপ্লিকেশন ফি ছিল ভেরি মিনিমাম 249 এবং 400 সামথিং। তার মানে হচ্ছে কি খুব কম ফি দিয়ে এটা আসার সুযোগ ছিল। কিন্তু এই কেয়ার সেক্টরটাকে তখনকার এমপ্লয়াররা এবং কিছু এজেন্ট খুব বেশি মিসইউজ করে, এবং অনেককে দেখা যায় যে যারা জেনুইন কেয়ার ওয়ার্কার না, অথবা তাদের কাজ করার ইচ্ছা নাই, শুধুমাত্র ইউকেতে আসবেন অথবা ইউকেতে সেটেল হবেন এই মনোভাব নিয়ে তারা এসছেন, কিন্তু তাদের ইংলিশের অবস্থাও খারাপ, অথবা দেখা যায় যে ইংলিশ স্কোর মিনিমাম 4 যে ব্যান্ড ধরা হয়েছিল আইএলটিএসের, সেটাই তারা তুলছে, কিন্তু তারা আসলে এই সেক্টরে কোনো ট্রেনিং নাই, তারা এখানে এসছেন। আবার একই সাথে এমপ্লয়ার যারা, তাদের মধ্যে কিছু রগ এমপ্লয়ার, মানে এক কথা বলতে পারেন ব্যাড এমপ্লয়ার,
তারা কি করছে, এটা একটা বিজনেস হিসেবে নিয়েছে। তখন এটা চিহ্নিত হয় এবং অনেক মানুষ ডেস্টিটিউট হয়। এবং দেখা যাচ্ছিল যে তখন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা এটাকে একটা সিরিয়াস ইনভেস্টিগেশন করে এবং সরকারের কাছে রিপোর্ট দেয় যে এটা সিরিয়াসলি মিসইউজ হয়েছে এবং এটা মানে মিলিয়ন্স পাউন্ড লেনদেন হয়েছে, যেটা খুবই কালো টাকার লেনদেনের মতো। এবং এটা নিয়ে ব্যাপক রিপোর্ট হয়েছে বিভিন্ন পত্রিকায়, যেমন গার্ডিয়ান, টাইমস, বিভিন্ন পত্রিকায়, যে এটা খুবই মিসইউজ হয়েছে এবং একটা বড় অংশ মানুষ ডিস্টিটিউট হয়েছে, তাদেরকে কাজ দেওয়া হয় নাই। ইউকেতে আনা হয়েছে, কাজ দেওয়া হয় নাই। তাদের বাচ্চারা আছে, বাচ্চারা খুব কষ্টে মানে আপনার কষ্টের মাঝে জীবনযাপন আছে, করছে হ্যাঁ, অভাবনা। এবং তারা খাবার পাচ্ছে না ঠিকমতো। তো এই পরিস্থিতিতে তখন ইউকে গভর্নমেন্ট অর্থাৎ হোম অফিস বিভিন্ন কেয়ার হোমগুলোতে ভিজিট করে এবং তাদের কমপ্লায়েন্স যখন ভিজিট করে দেখা যায় আসলে তাদের অবকাঠামো নাই। এই যারা জেনুইন কেয়ার হোম তারা কিন্তু এরকম মিসইউজ বেশি একটা করে নাই। মূলত কিছু আপনার কেয়ার প্রোভাইডার কোম্পানি তারা এরকমের খুলে এরকম অপরচুনিটি কুইকলি তারা কাজে রিক্রুটমেন্টটা লাগায়। করেছে। 2 ইয়ার্সের মধ্যে তারা দেখা যায় মিলিয়ন মিলিয়ন পাউন্ড লেনদেন করেছে এবং অনেক মানুষ ডেস্টিটিউট হয়েছে এবং স্টিল এরা ভোগান্তির মধ্যে আছে। কারণ দেখা যাচ্ছে তাদের স্পন্সরশিপ লাইসেন্স চলে গেছে, তখন একজন কেয়ার ওয়ার্কার তিনি দেখা যাচ্ছে যে অন্য কোথাও সুইচ করতে পারেন না, কারণ তারা ওই পর্যায়ের কোয়ালিফাইড বা কোয়ালিটি না থাকার কারণে। তখন যে সমস্যাটা এখন যেটা হচ্ছে, তাদেরকে সুইচ করার অপরচুনিটি দিয়েছে হোম অফিস। কী দিয়েছে? বলছে যে ঠিক আছে, নূতন স্যালারি থ্রেশহোল্ড আদার কিছু আলোচনা রয়েছে, তো সেগুলো বাদ দিয়ে তোমাদের জন্য যারা কেয়ার ওয়ার্কার হিসেবে এসছো 4 এপ্রিল 2024-এর আগে, তারা কেয়ার সেক্টরে সুইচ করলে তাদের স্যালারি 22,300 থাকলেই হবে। তাদের জন্য আপনার অন্য সেক্টরে যদি তারা যায় সেক্ষেত্রে তাদের একটা লোয়ার গোয়িং রেট রাখা হয়েছে, যে স্যালারি থ্রেশহোল্ড কম থাকলে হবে, সেটার আলাদা হিসাব আছে এক একটা পদের জন্য, যে তারা 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 রেস্টুরেন্ট ওয়ার্কারে যেতে পারবে, তারা অন্য যে কোনো সেক্টরের স্কিল্ড ওয়ার্কারে যেতে পারবে, কিন্তু স্যালারি থ্রেশহোল্ড অন্যদের চেয়ে কম থাকবে, যেহেতু তারা এদেশে অলরেডি আছে এবং 4 এপ্রিলের আগে তারা স্কিল্ড ওয়ার্কারে ঢুকেছে। এরপরে আরেকটা নিয়ম করা হয় যে যারা কেয়ার ওয়ার্কার হিসেবে এসছেন তারা তাদের স্পাউস সহ থাকতে পারবেন, অথবা স্পাউস এখন না থাকলেও তারা স্পাউস আনতে পারবেন। কিন্তু নতুন করে যারা ঢুকবে 4 এপ্রিল 2024-এর পরে, সরি মার্চ 11 2024-এর পরে যারা কেয়ার সেক্টরে সুইচ করবে অথবা কেয়ার সেক্টরে আসবে, তারা কোনো ডিপেন্ডেন্ট আনতে পারবে না নতুন করে। কারণ আমি আগে যেটা বলেছি যে ডিপেন্ডেন্ট বাড়তি হিউজ এসে গেছে। বাড়তি এসেছে। তো সেই নিয়মটি করা হয়। তবে যারা অলরেডি ইউকেতে ছিলেন তারা স্পাউস আনতে পারবেন, কিন্তু নতুন করে যারা আসছে মাসের পরে তাদের জন্য তাদের ডিপেন্ডেন্ট আনা বন্ধ করা হয় এবং এখনও সেটি বলবৎ আছে। তো এটা হচ্ছে কি একটা মিসইউজ করা হয়েছে সিরিয়াসলি। এই মিসইউজ করার কারণে ইউকে গভর্নমেন্ট বাধ্য হয়ে এই নতুন আইন করতে কিন্তু করেছে। বিষয়টা একটু অমানবিক হয়ে গেল না? যে ঠিক আছে, সুনির্দিষ্ট, যেমন অন্তত স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্বামী কিংবা স্ত্রী এসেছে, সে তো বছরের পর বছর এইভাবে একা থাকতে পারে না। এটা কোনো আপত্তি কিংবা কোনো কোনো মানবিক যারা অধিকার নিয়ে কথা বলে তারা কি কিছু বলছে? না, এখানে বিষয়টা এরকমের যে যারা অলরেডি ইউকেতে এসছেন যে তারা কিন্তু তাদের এটা তো হয়ে স্পাউস গেছে। আনতে হ্যাঁ, পারবে, কিন্তু তারা এখন যেটা বলছে হোম অফিস, জি। সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র তাদেরকে ইনভাইট করতেছি কাজ করতে আসার জন্য কেয়ার সেক্টরে, যারা ইন্ডিভিজুয়াল নিজে এসে কাজ করতে চান। কারণ আমরা তো ওয়ার্কার আনতে চাচ্ছি, আমরা হিউম্যান রাইটসের জন্য আলাদা কোনো উইন্ডো খুলতে চাচ্ছি না। হিউম্যান রাইটসের জন্য আমরা সজাগ। যারা অলরেডি এসছেন যেসব কন্ডিশনে, তাদেরকে আমরা এই অপরচুনিটি দিচ্ছি যে আপনার স্পাউস আনতে পারবেন, কিন্তু নতুন যিনি আসবেন তিনি নতুন শর্ত মেনেই আসবেন। অতএব এখানে মানবাধিকারের বিষয়টি আলোচনার দাবি রাখে না, এটা হোম অফিসের পজিশন। কিন্তু স্টিল যারা মানবাধিকার আইনজীবী তারা বলছেন যে আপনি যখন কোনো আপনার আপনার এমপ্লয়মেন্ট রুল করবেন বা স্পন্সরশিপের অপশন রাখবেন, তখন আসলে একটা ফ্যামিলি ইউনিট হিসেবে আসার সুযোগ দেওয়া উচিত। অন্যথায় দেখা যায় একজন মানুষ 5 বছরের জন্য যদি নিজে একা থাকে, ফ্যামিলিতে সাথে না থাকে, স্পাউস সাথে না থাকে, তখন সামাজিকভাবে তিনি প্রপার লাইফ লিড করতে পারেন না বা অনেক রকমের ল্যাকিংস দেখা দিতে পারে। সে জায়গাটা কোশ্চেন এসেছে, কিন্তু সেটি হোম অফিস খুব বেশি আমলে নেয়নি। আমরা গতদিন আলোচনা করেছিলাম অ্যাসাইলামের আরেকটি দিক নিয়ে। স্টুডেন্ট ভিসায় এসে যারা অপারগ হয়েছে, যেমন ফিস দিতে পারে নাই কিংবা ভালো রেজাল্ট করতে পারে নাই, তারা বাধ্য হয়ে এবং দেশে ফিরে যেতে পারবে না, সার্কামস্ট্যান্স অ্যালাউ করছে না, তাইলে তারা অ্যাসাইলামে যায়। এখন
অ্যাসাইলামে যাওয়ার পরে কিছুদিন পরে যদি কেউ সামর্থ্য হয়ে যায়, যেহেতু অ্যাসাইলামে যাওয়ার কারণে সে কাজ করার সুবিধা পাচ্ছে, আবার যদি পড়তে চায় তার জন্য কি সুবিধা আছে? তো মূলত একজন স্টুডেন্ট যদি অ্যাসাইলাম চেক করেন, তখন তিনি একটা সময় পরে আবার যদি স্টুডেন্ট ভিসায় ফিরতে চান, সেটা সুযোগ আছে কিনা, এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা রয়েছে এবং এটা নিয়ে অনেকেই কোশ্চেন করে থাকেন। কারণ হলো এই, যিনি ইউকেতে এসছেন পড়াশোনার জন্য, তিনি পড়াশোনা করবেন, কিন্তু যখন রিফিউজি কনভেনশনের আন্ডারে কেউ অ্যাসাইলাম চেক করে, তখন তিনি অ্যাসাইলাম চেক করে তার রিস্ক অন রিটার্ন রয়েছে বা নিজের দেশে লাইফ রিস্ক রয়েছে, সেই কারণে তিনি অ্যাসাইলাম চেক করেন। কিন্তু এখানে একটা বিষয় খুবই হোম অফিসের নির্দেশনা ইউনিভার্সিটিগুলোর কাছে নির্দিষ্ট করে দেয়া আছে যে আপনি যখন কেউ অ্যাসাইলাম চেক করবে অথবা তিনি কন্টিনিউ না করবে তার স্টাডি, তখন ওই ইউনিভার্সিটি তাকে নতুন করে কিন্তু কাজ দিতে চায় না। তো এটা দিতে চায় না কেন দিতে চায় না? কারণ হলো কি, যে তার যে জেনুইন স্টুডেন্ট হিসেবে যে তার শর্তগুলো পালন করার কথা, ওই শর্তগুলো তিনি পালন করতে পারেন না, ক্রেডিবিলিটি থাকে না। এই জন্য মোস্ট ইউনিভার্সিটি এবং হোম অফিসের নির্দেশনা হচ্ছে তাকে নতুন করে স্টুডেন্টে ফেরত না দেয়া। কিন্তু এক্সেপশন রয়েছে। যেমন ধরেন আমার ক্লায়েন্ট, তিনি ইউনিভার্সিটি কন্টিনিউ করেছেন, কন্টিনিউ করার পরে তিনি অ্যাসাইলাম চেক করেছেন, অ্যাসাইলাম চেক করার পরে তিনি ওই ইউনিভার্সিটিতে পরীক্ষা শেষ করেছেন। পরীক্ষা শেষ করেছেন তার মানে কি, তিনি কন্ডিশন ফুলফিল করেছেন। আচ্ছা। তো কোনো একটা সাবজেক্ট তিনি খারাপ করেছেন, ইন দ্য মিন টাইম তার কিন্তু অ্যাসাইলাম পেন্ডিং আছে, তখন তিনি কিন্তু ওই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং তাকে ওই ইউনিভার্সিটি পরে পরবর্তী কোর্সের জন্য আবার কিন্তু কাজ লেটার দিয়েছে। কেন? কারণ হচ্ছে তিনি মেজর কন্ডিশনগুলো ফুলফিল করেছে। কিন্তু আপনি যদি ইউনিভার্সিটিতে আসলেন, কোনো কোর্স করলেন না, ফি দিলেন না, পড়াশোনা করলেন না, ওই ইউনিভার্সিটি আপনাকে ক্রেডিবিলিটি অলরেডি ধ্বংস হয়ে গেল। আপনার অনুষ্ঠানের আলোচনা শুনি আমাদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন দর্শক, তিনি বলছেন যে তিনি এসেছিলেন স্টুডেন্ট ভিসায়, তারপরে রেজাল্ট ভালো করতে পারেন নাই, কিন্তু কোর্স যথার্থভাবে করেছেন, ক্লাস করেছেন, এভরিথিং। আর দেশে ফিরে যাওয়া তার জন্য খুব জটিল ছিল, তিনি অ্যাসাইলাম আবেদন করেছিলেন। অবসরে ইউনিভার্সিটি রাজি হয়েছে তার পড়ালেখা কন্টিনিউ করার সুযোগ তারা দেবে। এখন তার এই অ্যাসাইলামটাকে কি ব্যাক করবেন না কি করবেন, তার স্ট্যাটাসটা এখন কি দাঁড়াবে? জি, এখানে যে বিষয়টা আমি একটু আগে আলোচনা করলাম, এখানে এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা ইমিগ্রেশন রুলসে যে বিষয়টা এখানে এক্সপ্লেন করা আছে, যে আপনি যদি অ্যাসাইলাম চেক করেন, তার মানে হচ্ছে কি আপনি অ্যাসাইলাম সিকার, তার মানে হচ্ছে আপনি স্টুডেন্ট যে ছিলেন, তা আপনার স্টুডেন্ট ভিসাটা 3C কন্টিনিউ আছে, সেটাকে যদি ধরা হয়, তার মানে হচ্ছে যে তাকে যদি ইউনিভার্সিটি কাজ লেটার দেয় পরবর্তী স্টাডিজের জন্য, তখন কিন্তু তিনি সুইচ করার চেষ্টা করতে পারবেন। এবং যেটা আমি বললাম যে আমার ক্লায়েন্টকে কিন্তু হোম অফিস অ্যাগ্রি করেছে এবং দিয়েছে। কেন দিয়েছে? কারণ তার কোনো কন্ডিশন ব্রেক ছিল না। তিনি ইউনিভার্সিটি কন্টিনিউ করেছেন, অ্যাসাইলাম চেক করার পরে তিনি আবার ব্যাক করেছেন। এর ব্যাক করার সুযোগটা থাকে, কিন্তু ইউনিভার্সিটি সাধারণত ক্রেডিবিলিটি চেক যখন করে, তখন মনে করে সে জেনুইন স্টুডেন্ট কিনা, এটা ইউনিভার্সিটিকে স্যাটিসফাই হতে হবে। তার মানে হচ্ছে কি, আপনার আচরণ দিয়ে শর্তগুলো আপনি পালন করেছেন কিনা, মানে স্টুডেন্ট পালন করেছে কিনা, এটা ইউনিভার্সিটি অ্যাসেস করবে। তাইলে এই ক্ষেত্রে বোঝা গেল যে ইউনিভার্সিটি যেহেতু তাকে ইমেল করেছে, ফার্দার এডুকেশনের সুযোগ দিয়েছে, তার মানে সে কিছুটা হলে তাদেরকে স্যাটিসফাইড করতে পেরেছে। সুযোগ থাকবে, কেস বাই কেস এটা নির্ভর করবে। কারণ আপনি যদি দেখেন যে ইউনিভার্সিটি অনেক সময় দেখা যায় যে আপনার কাজ লেটার দিয়েছে, কিন্তু সেখানে কন্ডিশন আছে যে এটা ভিসার জন্য নয়, শুধুমাত্র পড়াশোনার জন্য। আপনাকে পড়াশোনার জন্য অ্যাকসেপ্ট করছে যে আপনি পরীক্ষা দিতে পারবেন অথবা পরবর্তী পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন। এখানে রুলসটা হচ্ছে এরকমই যে একজন অ্যাসাইলাম সিকার যখন ইউকেতে থাকেন, তিনি কিন্তু অ্যাসাইলাম প্রসেস চলার সময়ে তিনি কিন্তু ইউনিভার্সিটিতে পড়তে পারেন এবং বেশ অনেক ইউনিভার্সিটি অ্যালাউ করে। এবং তখন শুধুমাত্র এটাই শুধু ডিফারেন্স, সেটা হচ্ছে তাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে ফি, সেই ফিটি দিয়ে পড়তে হয়। আর যদি তাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, তখন ইউনিভার্সিটি কনফার্ম করবে যে তার বিহেভিয়ার দিয়ে তারা সন্তুষ্ট কিনা। যদি সন্তুষ্ট হয়, তখন
তারা ওই যে কাস্ট লেটারটা দিবে সেখানে এই বিষয়টা উল্লেখ করে দিবে যে সে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার মানে একটা বিষয় ক্লিয়ার হলো যে সে অ্যাসাইলাম স্ট্যাটাস থাকা অবস্থায়ও ইউনিভার্সিটি রাজি হলে সে পড়াশোনা continue করতে পারবে, কিন্তু ভিসায় সুইচ করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে তার নিজের বিহেভিয়ার Okay. এবং ইউনিভার্সিটি তাকে অ্যালাউ করছে কিনা, আচ্ছা। কাস্ট লেটার দিচ্ছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই ধরনের স্টুডেন্ট যেহেতু অনেক ঘটনা আছে, এদের ক্ষেত্রে পরবর্তী জীবনের জন্য সে অ্যাসাইলামে থাকা অবস্থায় যদি পড়াশোনা করে কিংবা স্টুডেন্ট হিসেবে আবার যদি চেঞ্জ করে ফর ফার্দার অন্য কোনো বিষয় চুজ করতে পারবে কিনা, অর্থাৎ ভবিষ্যৎটা তার কোনটা নিরাপদ? এখানে বিষয়টা একটু আপনি বলতে পারেন যে আমরা অ্যাজাম্পশন করে অ্যান্সার দিচ্ছি বা কোশ্চেন করছি। এখানে এই বিষয়টা এরকমের যে যদি আপনি স্টুডেন্ট ভিসায় ব্যাক করেন, যেমন ওয়ার্ক পারমিটে ব্যাক করার সুযোগ ছিল এবং এটা প্রচুর মানুষ ওয়ার্ক পারমিটে গেছে স্টুডেন্ট ভিসা থেকে। যখন এই সিস্টেমটাকে সিরিয়াসলি মিসইউজ করা হচ্ছিল তখন হোম অফিস কিন্তু নতুন ইমিগ্রেশন রুলস নিয়ে আসে যে তুমি ওয়ার্ক পারমিটে যেতে পারবা না স্টুডেন্ট মানে কোর্স শেষ না করা পর্যন্ত। তো এখন যদি কেউ অ্যাসাইলাম সিক করলো, করে তিনি পড়াশোনা করলো এবং পড়াশোনা আগে থেকেই কন্টিনিউশন ছিল এবং ইউনিভার্সিটি স্যাটিসফাই হয়ে তাকে নতুন কাস্ট লেটার দিয়েছে, তিনি ভিসায় সুইচ করেছেন, স্টুডেন্ট ভিসায় চলে গেছেন আবার, এই অপরচুনিটি যদি তার জন্য থাকে তখন তিনি কিন্তু নতুন করে ওই কোর্স ফুললি কমপ্লিট করলে তিনি কিন্তু ওই কোর্সের কমপ্লিশন অনুযায়ী তিনি কিন্তু গ্রাজুয়েট রুটে ভিসায় যেতে পারবেন, তিনি তখন ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। তখন কন্ডিশনটা থাকবে যে তোমার সর্বশেষ ভিসা ছিল স্টুডেন্ট ভিসা এবং ইউ কমপ্লিটেড ইউর কোর্স, তো সেই কন্ডিশন ফুলফিল করার মাধ্যমে তিনি কিন্তু গ্রাজুয়েট ভিসায় যেতে পারছেন, যেটাকে পিএসডব্লিউ নামে সবাই চিনে, আবার তিনি কিন্তু ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। তো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে ওন সিচুয়েশনের উপরে। আর যদি কেউ কোর্স কমপ্লিশন পরবর্তীতে করতে পারে তখন তো তার জন্য নিউ উইন্ডো খুলে যায়। আর যদি সে অ্যাসাইলামেই থাকলো কিন্তু পড়তে দিল ইউনিভার্সিটি যে ঠিক আছে তোমার স্ট্যাটাস তোমার বহাল রাখো, কিন্তু আমরা পড়ার সুযোগ দেব, ফি দিতে হবে, এবং এটা যদি করে তাহলে তার ফিউচার কি? হ্যাঁ, পড়াশোনা যদি তিনি করেন এবং তিনি যদি কোর্স কমপ্লিশন করেন তখন কোর্স কমপ্লিশনের বিষয়টা দিয়ে তিনি কিন্তু অবশ্যই পরবর্তী যে স্টেজ সেখানে যে অপরচুনিটি পেতে পারেন। তখন হয়তো একটা কোশ্চেন আসবে যে তুমি কোন মানে কোন বিষয়টিকে তুমি প্রাধান্য দিতে চাও, যে তোমার কি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন নাকি তোমার স্টুডেন্ট ভিসা মানে স্টুডেন্ট কোর্স কমপ্লিশন। তো তিনি যদি কোর্স কমপ্লিশনটাকে প্রায়োরিটি দেয়, যেহেতু তিনি সব ইউনিভার্সিটির সব কন্ডিশন ফুলফিল করেছেন এবং তিনি তখন তার ভিসা কার্টেল হয়েছে কিনা, কার্টেল হলে তার ইউনিভার্সিটি তার কন্টিনিউ থাকে না। তার মানে বিষয়টা এরকমের যে একটার সাথে একটা সংশ্লিষ্ট। তো যদি ভিসা উইথড্র না হয়, ইউনিভার্সিটি তাকে উইথড্র করে নাই, তাহলে হোম অফিসও কার্টেল করবে না। তো সেটা যদি হয় তখন কিন্তু তিনি ঠিক এই অপরচুনিটি নিতে পারবে, কিন্তু ডিপেন্ড করে কি একটার সাথে একটা কিন্তু সংযোগ। কারণ আপনার যদি দেখা যায় আপনাকে কোর্স উইথড্র হয়েছে, তারপর আপনি কোর্স কমপ্লিট করতে পারবেন না। তখন কোর্স উইথড্র হয় নাই, আপনি কন্টিনিউ করছেন, হোম অফিসে আপনাকে উইথড্র করে নাই, তখন আপনার ভিসা কিন্তু স্টুডেন্ট ভিসাও আছে যেহেতু উইথড্র হয় নাই। আর যদি উইথড্র হয়ে যায় তখন আপনাকে হোম অফিস হয়তো ইন্টারভিউ করতে পারে নতুন যখন ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন, যে তুমি কেন এই সমস্যায় পড়লে অথবা তুমি কোনটাকে প্রায়োরিটি দাও। এবার কেস বাই কেস আসলে ডিপেন্ড করবে। তারপরও ইন্ডিভিজুয়াল কেস যখন আমাদের সামনে আসবে আমরা হয়তো প্রপারলি অ্যাডভাইস করতে পারবো।